যশোর কালেক্টরেট ভবন আমার দেখা ব্রিটিশ আমলের একটি ভবন। আজকের ভিডিওতে যশোর কালেক্টরেট ভবনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ব্রিটিশ ভারতের প্রথম জেলা হচ্ছে যশোর জেলা, আর সেই যশোর শহরের সব থেকে সুন্দরতম এবং মনোমুগ্ধকর স্থাপনা হলো যশোর কালেক্টরেট ভবন। এই ভবনটি যশোরের প্রাণকেন্দ্র দরাটানায় অবস্থিত। আবার বলা চলে ভবনটি যশোর শহরে ভৈরব নদীর তীরে অবস্থিত। শুরু থেকেই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে এই কালেক্টরেট ভবনটি যশোর জেলার বিনোদন কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে বলাই চলে। তার কারণ এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ সহ এত সুন্দর স্থাপনা সচরাচর বিরল বললেই চলে। সেজন্য প্রতিদিনই অনেক অনেক মানুষ আসে, কেউ আসে কাজের সূত্রে, আবার অনেকেই আসে ভবনটি একবার চোখের সামনে দেখার জন্য। এই ভবনটি দোতলা বিশিষ্ট এবং এতে রয়েছে 360টি দরজা, এবং এই ভবনটি ছিল তৎকালীন বাংলার দীর্ঘতম ভবন। আর এই ভবনটি সাজানো গোছানো এবং খুবই সুন্দর। এর সামনে রয়েছে যশোর জেলার মানচিত্র সহ যশোর জেলার কিছু ইতিহাস খোদাই করা, এবং তার সামনে রয়েছে বড় একটি পুকুর, যেখানে কিন্তু রং বেরঙের অনেক মাছ রয়েছে, এবং এর আশেপাশে তো গাছগাছালির অভাব নেই। যাই হোক, অনেক কথা তো বললাম, এবার চলুন যশোর কালেক্টরেট ভবনের ইতিহাস সম্পর্কে কিছু কথা বলি। এই ভবনটি 1886 সালে স্থাপিত হয়। 1786 সালে এপ্রিল মাসে জনাব টিলম্যান হেঙ্কেল যশোর কালেক্টরেট ভবন প্রতিষ্ঠার প্রস্তাব করেন। তিনি একজন বিচারক এবং ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি রাজস্ব আদায়ের বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সদর দপ্তর কলকাতায় হওয়ার ফলে সরকারের কাছে তিনি এই বিষয়ে লিখে পাঠান। তৎকালীন সময়ে যশোর থেকে কলকাতার যাতায়াত ব্যবস্থা বেশ দুরূহ ছিল বললেই চলে। রাজশাহী কালেক্টরেট স্টেটগুলো বাদে সকল স্টেটের রাজস্ব কলকাতায় জমা প্রদান করতে হতো। যেহেতু সিভিল কোড রাজস্ব বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারত না, রাজস্বের সাথে সম্পর্কিত কোনো বিষয় প্রশ্ন উত্থাপিত হলে তা কেবল কলকাতার রাজস্ব কমিটি শুনতে হতো, এবং সে বিষয়ে শুধু তারাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। এই বিষয়গুলোর জন্য অনেক জটিলতার সৃষ্টি হতো এবং জনমনে সন্দেহের দানা বাঁধত। এজন্য জনাব হেঙ্কেল প্রস্তাব করেন যে কালেক্টরের কাজকে জাজদের কাজের সাথে সংযুক্ত করে দিতে, এবং জাজদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে কালেক্টরের দায়িত্ব অর্পণ করতে হবে। জনগণের মঙ্গল ও সুবিধার জন্য কালেক্টরদের সম্মান বৃদ্ধি করার জন্য এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন। তৎকালীন সরকারের কর্মকর্তারা এই বিষয়টি জানা মাত্রই তাতে আগ্রহ প্রকাশ করেন এবং 1786 সালে যশোরে কালেক্টরেট প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেন। যশোর কালেক্টরেট ভবনের অধীনে ছিল খুলনা, ফরিদপুর, পাবনা, নদিয়া ও 24 পরগনার জেলার বেশিরভাগ এলাকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব সংগ্রহ ও ঔপনিবেশিক শাসন বজায় রাখার জন্য প্রশাসনিক সংস্কারের দিকে গুরুত্ব দেওয়া হয়। তৎকালীন সময়ে যশোরে প্রতি বছর 6 লক্ষ টাকার ভূমি রাজস্ব সংগ্রহ করা হতো, যেটা বর্তমান সময়ে হয়তো অনেক অনেক টাকা, যেটা আমি আর আপনি হয়তো এখন ক্যালকুলেট করতে পারবো না। আর এই ভবনটি প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু আলোয় আলোকিত হয়ে থাকে। একদিন আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো কালেক্টরেট ভবনের সামনের দিকে কিন্তু বেশ সুন্দর করে একটা পার্ক করা হয়েছে, যেখানে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, কিছু কিছু সুন্দর ছোট ছোট স্থাপনা রয়েছে, ঝর্ণা রয়েছে, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর যশোর কালেক্টরেট ভবনের যে কালার কম্বিনেশনটা, সেটা কিন্তু অনেক 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 সুন্দর। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর যশোরের মানুষ হিসেবে প্রায় সময় কিন্তু এই জায়গাটা আমি দেখতে পাই, এজন্য খুবই ভালো লাগে। যখনই দেখি তখনই যেন মনে হয় যেন একটু আনন্দ লাগে, কারণ এরকম স্থাপনা এখন তো সচরাচর তেমন দেখা যায় না। তবে বাংলাদেশে যতটুকু প্রাচীন ঐতিহ্যের নিদর্শন রয়েছে কিংবা স্থাপত্য রয়েছে, তার মধ্যে যশোর কালেক্টরেট ভবন একটি। এখন এই সামনের ফাঁকা জায়গাটুকুতে আবার নতুন করে গাছ রোপণ করতেছে। কিছুদিন পরে একদম খুব সুন্দর করে গাছ ঝাঁক বেঁধে বড় হয়ে উঠবে, আর সাথে থাকবে অনেক অনেক ফুল, রং বেরঙের ফুল। তখন অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব, কারণ এরকম করে সাজানো বাগান দেখতে কিন্তু সবারই ভালো লাগে। এই ভবনটি কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেভাবে মেইনটেইন করে সেটা সত্যি প্রশংসার যোগ্য। একজন বাংলাদেশী হিসেবে এবং যশোরের মানুষ হিসেবে সত্যিই অনেক গর্ববোধ করি যে আমাদের দেশে এখনো প্রাচীন ঐতিহ্যের
অনেক অনেক নিদর্শন রয়েছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে যশোর কালেক্টরেট ভবনের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে সবাই দেখার সুযোগ পাবে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।